আচ্ছা, আমি আশা করছি আমার স্লাইড দেখা যাচ্ছে। আহ, যে কোহোস্ট আছেন, আমাকে একটু এনশিওর করবেন। হ্যাঁ লিডার একদম ক্লিয়ার আছেন। ওকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসেন, আমি এবং সবাইকে বলবো প্রোগ্রামে অনেক বেশি মনোযোগী হবেন। এবং আজকে যদি এই প্রোগ্রামে মনোযোগী হতে পারেন, আমি আশা করব আপনি আপনার যে কাজ করতে গিয়ে আপনার পোস্টপেইডের যে আমি যেটাকে বলি ছলনা করে আমাদের সাথে গেস্টরা, যেই যে গেস্টের যে অবজেকশন, গেস্টের যে হচ্ছে এক্সকিউজেস আছে, ওই জায়গাগুলোকে আমরা কিছু গঠনতান্ত্রিক ওয়েতে সলভ করতে পারবো। এবং আসেন আমরা সেইটার শর্টকাট টেকনিকগুলি দেখি। তো আমাকে অলরেডি সবাই চেনেন, আমার পরিচয় দেওয়ার কিছু নাই। তো আমি একটু সামনে যাব। দেখেন এখানে কি বলছে, খুব চমৎকার একটা কথা যে হোয়াট ইজ ফলো আপ। ফলো আপটা আসলে কি? দেখেন, ওয়েবিনার বা প্রেজেন্টেশনের পরে পোস্টপেইডের মনে অনেক ধরনের কোশ্চেন বা ডাউট ক্রিয়েট হয়। এগুলোর অ্যান্সার দেওয়া বা সলভ করাকেই কিন্তু বলা হয় ফলো আপ। ফর এক্সাম্পল, ধরেন এই যে 4 ডেজ এর ক্লাস করতেছে, এই যে প্রেজেন্টেশন 4 ডেজ এর 4 দিনের যে প্রেজেন্টেশনটা করতেছে, আফটার প্রেজেন্টেশন আমাদের প্রত্যেকটা পোস্টপেইডের মনে কিন্তু লটস অফ কোশ্চেনের জন্ম নেয়। এবং লটস অফ কোশ্চেন থেকে লটস অফ কোশ্চেনের জন্ম নেয়। এবং এই লটস অফ কোশ্চেন থেকে তার ভিতরে বিভিন্ন ডাউট, বিভিন্ন আপনার অসংখ্য নেগেটিভিটিও কিন্তু জন্ম নেয়। তাহলে এই গুলোকে খুব সুন্দরভাবে অ্যান্সার দেওয়া বা সলভ করাকেই কিন্তু ফলো আপ বলে। তাহলে ইনভাইটেশন থেকে ক্লোজিং পর্যন্ত একটা ব্যক্তির কিন্তু ফলো আপ চলতেই থাকে। দেখেন, ফলো আপ শব্দটার সাথে আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি 2021 সালের আগস্টের 8 তারিখে ফরএভারের সাথে আমার যাত্রা শুরু হয়। 2CC কমপ্লিট করি অফিসিয়ালি। এবং 2021 সালের আগস্ট থেকেই কিন্তু আমি ফরএভারে আসার পর থেকে আমি এই সেন্টেন্সটা সম্পর্কে, ফলো আপ সম্পর্কে আমি পরিচিত হই। এর আগে আমি ফলো আপ সম্পর্কে, যেটা সত্য কথা বলতে, আমি আমার একাডেমিক লাইফেও ফলো আপ সম্পর্কে জানি নেই, বা আমার জানা ছিল না। আপনাদের হয়তো বা অনেকের জানা আছে বা ছিল। তো দেখেন, ইনভাইটেশন থেকে যেখানে ছিলাম, যে ইনভাইটেশন থেকে ক্লোজিং পর্যন্ত একটা ব্যক্তিকে কিন্তু ফলো আপ চলতেই থাকে। এখন ফলো আপ, আমরা যদি বিজনেসের ভাষায় চিন্তা করি, ফলো আপ একটা বিজনেসের ক্ষেত্রে যেটা 10% প্রভাব রাখার কথা, বাট ফলো আপ, মজার বিষয় হচ্ছে ফলো আপ একটা বিজনেসের ক্ষেত্রে, একটা সেলস ক্লোজিং এর ক্ষেত্রে 90% ভূমিকা পালন করে। তার মানে আপনি চিন্তা করেন যে আপনি যদি ফলো আপ এক্সপার্ট হন, তাহলে আপনার ইনভাইটেশন পারতে হবে না, আপনার ক্লোজিং পারতে হবে না, আপনার প্ল্যান শো করতে হবে না, আপনার কোনো কিছু পারতে হবে না। জাস্ট একটা বিষয় যদি আপনি মাস্টারপিস হন। তার মানে আপনি চিন্তা করেন ফলো আপ আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আসেন ফলো আপটা নিয়ে আমরা বিস্তারিতভাবে একটু আলোচনা করি। তো কি বলছে দেখেন, হোয়াই ফলো আপ, কেন আমি ফলো আপ করব। সবাই একটু প্রোগ্রামে মনোযোগী হবেন, স্লাইডের দিকে। কেন আমি ফলো আপ করব, দেখেন, দ্য ফরচুন ইজ ইন দ্য ফলো আপ। ফলো আপের মধ্যে আপনার ভাগ্য লুকিয়ে আছে। দ্য গোল্ড ইজ ইন দ্য ফলো আপ। ফলো আপ করলে আপনি সোনা পাবেন। ফর এক্সাম্পল, আপনি বাস্তবিক অর্থে যদি চিন্তা করেন, আমরা যারা স্টুডেন্ট আছি অ্যান্ড আমরা যারা হাউস ওয়াইফ আছি, আমরা কিছু করি না, তখন আমরা যদি আমাদের ধরেন আমার, ফর এক্সাম্পল, আমার একটা ফোন প্রয়োজন। আমরা যারা স্টুডেন্ট আছি আমরা কি বুক করি? আমরা আমাদের বাবা অথবা মায়ের কাছে, যার কাছে আমি কমফোর্টেবল ফিল করি, তাকে কিন্তু আমি বলি যে মা, আমার একটা ফোন প্রয়োজন, তুমি একটু বাবাকে বলে দাও। বা আমরা যারা সরাসরি বাবার সাথে কমফোর্টেবল, যে বাবা আমার একটা ফোন প্রয়োজন, আমার তো এই ফোনটা দিয়ে চলতেছে না, আমি তো এখন ইউনিভার্সিটিতে পড়তেছি, বা আমার তো এখন, আমি তো এখন কলেজে উঠছি, বা আমি একটু বড় হয়েছি, আমার একটা ফোন প্রয়োজন। তাহলে এখন আপনি যেই ফোনটা চাচ্ছেন, সেই ফোনটা আপনি আপনার বাবার কাছ থেকে অ্যাপ্রুভ করাচ্ছেন। এইটাকেই কিন্তু বলা হয় ফলো আপ। এখন দেখেন, এই যে অ্যাপ্রুভ করাচ্ছেন, এইটার কিন্তু কিছু টাইমিং আছে, তাই না? টাইমিংটা কেমন?
আপনার বাবার কখন মন ভালো আছে, সে কখন অফিস বা তার কর্মস্থান থেকে এসে খাওয়া দাওয়া করে তার ব্রেইন রিল্যাক্স অবস্থায় আছে, ওইটা কিন্তু ডিপেন্ড করে আপনি তাকে ফলো আপ দেন। এখন আপনি যদি তাকে ফলো আপটা রাইট টাইমিং এ না দেন, যেটা হতে পারতো যে আপনার ফোনটা কনফার্ম দেওয়ার কথা, বাট সেটাও আপনার মিস্টেক হয়ে যেতে পারতো। তো মাই ডিয়ার অডিয়েন্স, ফলো আপটা কি জিনিস দেখেন। একইভাবে আপনি ফলো আপ কেন করবেন? আপনি আপনার জীবনে একটা প্রবলেম সলভ করার জন্য আপনাকে একটা গুড ফলো আপ দিতে হবে। আপনার বিজনেসের একটা পোস্টপেইড ফলো আপের জন্য, আপনার বিজনেসের যে আপনি যে ড্রিমটা দেখেন ওই ড্রিমটা ফুলফিলের জন্য আপনাকে একটা কোয়ালিটি ফলো আপ দিতে হবে। আপনি আপনার ফ্যামিলির কাছে, আপনার হাজবেন্ডের কাছে, আপনার বাবার কাছে যেইটা চাচ্ছেন ওইটা অ্যাচিভ করার জন্য আপনাকে একটা কোয়ালিটি ফলো আপ দিতে হবে। এই জন্য একটা কথা যে দা ফরচুন ইজ ইন দা ফলো আপ। ফলো আপের মধ্যেই কিন্তু আমাদেরকে ভাগ্য লুকিয়ে আছে, আপনার আমার ভাগ্য লুকিয়ে আছে। এবং দা গোল্ড ইজ ইন দা ফলো আপ। ফলো আপ করলে কি আপনি সোনা পাবেন। যখন আপনি একটা কোয়ালিটি ফলো আপ দিবেন, তখন ওইখান থেকে আপনার একটা গোল্ড আসবে। তার মানে আপনি ওই একটা গোল্ড, মানে একটা কোটি টাকার গাছ ধরেন, আপনি এখন যাকে ফলো আপ দিচ্ছেন সেটা আগামী দিনে আব্দুল্লাহ আল মাহাদি। তাহলে আপনার এই যে একটা কোটি টাকার গাছকে আপনি আনতেছেন, তাহলে এই কোটি টাকার গাছটাকে আনার জন্য আপনাকে তো ওই লেভেলের কোটি টাকার ফলো আপটা দিতে হবে, তাই না? কোটি টাকার ফলো আপটা দেওয়ার জন্য আমাকে তো সেই লেভেলের ইনফরমেশনটা ডেভেলপ করতে হবে। তাহলে এখন আমাকে যদি ইনফরমেশনটা ডেভেলপ করতে হয়, আমাকে শিখতে হবে। তো আসেন, কি বলছে দেখি একটু, যে টাইপস অফ ফলো আপ। ফলো আপ দুই টাইপের হয়, এফবিও ফলো আপ অ্যান্ড পোস্টপেইড ফলো আপ। তো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব পোস্টপেইড ফলো আপ নিয়ে। অন্য একদিন এফবিও ফলো আপেরও কিছু গঠনতান্ত্রিক নিয়ম আছে, এইটা নিয়ে ইন ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে পোস্টপেইড ফলো আপ নিয়ে একটু আলোচনা করব বিস্তারিতভাবে। যেহেতু আমাদের থার্ড ব্যাচ চলতেছে এবং আমাদের আগামী মাসে একটা বিগ ইভেন্ট, ভিশনারি ক্লাবের একটা গ্র্যান্ড সাকসেস ডে, আমরা অনেকেই স্বপ্ন দেখতেছি আমি সেখানে সেলিব্রেশন নিব। তার মানে আপনি দেখেন এখানে গ্র্যান্ড সাকসেস ডেতে যত সুপারভাইজাররা আছেন নতুন এবং পুরাতন সকলে সেলিব্রেশন পাবেন, ক্রেজ পাবেন। যত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা আছেন সবাই সেলিব্রেশন পাবেন, নতুন পুরাতন এবং ক্রেজ পাবেন। ম্যানেজাররা সেলিব্রেশন পাবেন, ক্রেজ পাবেন। এবং একই সাথে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজাররাও নতুন পুরাতন সকলে কিন্তু সেলিব্রেশন পাবেন। মিশনারি ক্লাবের একটা বিগ ইভেন্ট। তার মানে আপনি এই যে একটা বিগ ইভেন্টের সাক্ষী নেক্সট মান্থে হবেন, এইটা নিয়ে আপনার ভিতরে একটা ড্রিম আপনি দেখেছেন, আপনার ব্রেইনে একটা ইমেজিনারি পিকচার ক্রিয়েট করেছেন। এখন এইটাকে তো বাস্তবতায় রূপরেখা দিতে হবে, তাই না? এখন এই বাস্তবতার রূপরেখা দেওয়ার জন্য আপনাকে পোস্টপেইড ফলো আপটা করতে হবে। এখন পোস্টপেইড ফলো আপটা কিভাবে করব, আসেন আমরা একটু দেখি যে হোয়াই পোস্টপেইড ফলো আপ। যে পোস্টপেইড ফলো আপটা আমি কেন করব, দেখেন, টু বিল্ড এ নেটওয়ার্ক। পোস্টপেইড ফলো আপ করলে আপনার একটা নেটওয়ার্ক বিল্ড হবে, যেই নেটওয়ার্কটা দিয়ে আপনি আগামীর একটা ব্রাইট ফিউচারের দ্বার উন্মোচন করতে পারবেন। এরপরে কি বলছে, টু বিল্ড এ উইনিং সেলস টিম। আপনার এই পোস্টপেড ফলো আপের মাধ্যমে আপনার একটা উইনিং সেলস টিম গঠন হবে, যেটার মাধ্যমে আপনিও জিতবেন, আপনার ড্রিম পার্টনারও কিন্তু জিতবে। তার মানে আপনি একটাবার চিন্তা করে দেখেন পোস্টপেড ফলো আপটা আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তার মানে এবং এরপরে দেখেন, টু ফুলফিল ইউর ড্রিম। আপনি যেই স্বপ্নটা দেখতেছেন এই ড্রিমটা কিন্তু আপনার ফুলফিল হবে এই পোস্টপেড ফলো আপের মাধ্যমে। মাই ডিয়ার অডিয়েন্স, তাহলে পোস্টপেড ফলো আপটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তার মানে একটা জিনিস দেখেন, বিল গেটসের সেই কথাটা আমার বারবার আমার মনে পড়ে, বারবার আমি এটাকে স্মরণ করি, আমার সাথে রিলেট করি। কেন করি এবং বারবার বলি, এবং আপনারা অসংখ্য বার, আপনারা যারা আমার ট্রেনিং করতেছেন বা আগে করেছেন তারা অসংখ্য বার এই কথাটা শুনেছেন যে বিল গেটসের একটা চমৎকার কথা, যে ইওর নেটওয়ার্ক ইওর অ্যাসেট। তার মানে দেখেন পোস্টপেড ফলো আপটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকে দিনে আপনি যে পোস্টপেড ফলো আপটা দিচ্ছেন সেটা আগামী দিনের আপনার অ্যাসেটে রূপান্তর হচ্ছে।
আপনার অ্যাসেট হচ্ছে আপনার সম্পদে পরিপূর্ণ হচ্ছে। এবং পোস্টপেড ফলো আপ আপনি কেন করবেন? আপনার ড্রিমগুলোকে আপনি এখান থেকে ফুলফিল করবেন। আপনি লাইক 2026 যে স্বপ্নটা দেখতেছেন, আপনি আগামী 6 মাস পরে যে স্বপ্নটা দেখতেছেন, আপনি যেই স্বপ্নটা আপনার ড্রিম পার্টনারদেরকে নিয়ে দেখতেছেন, এই সকল কিছু পূরণ কিন্তু হবে পোস্টপেড ফলো আপের মাধ্যমে। এবং তারপরে কি বলেছে দেখেন, টু বিকাম এ সাকসেসফুল নেটওয়ার্কার, আপনি একজন সাকসেসফুল নেটওয়ার্কার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। দেখেন, একজন শিল্পী, সে একজন গায়ক যেভাবে সার্বজনীন একজন সার্বজনীন একটা পেশা, একইভাবে একজন প্লেয়ার সেও কিন্তু একজন সার্বজনীন একটা পেশা। এবং একজন অভিনেতা যেভাবে একজন সার্বজনীন একটা পেশা, একইভাবে একজন নেটওয়ার্কারও কিন্তু একজন সার্বজনীন পেশা। তার মানে আপনি যখন একজন সাকসেসফুল নেটওয়ার্কার হয়ে যাবেন, তখন আপনি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর থাকবেন না। আজকে যারা সাকসেসফুল সিঙ্গার, আজকে যারা সাকসেসফুল প্লেয়ার, আজকে আপনি দেখেন নেইমার, মেসি, বাংলাদেশের সাকিব আল হাসান, এরা কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠীর না, একটা জাতিকে রিপ্রেজেন্ট করতেছে, পুরো জাতির। তারা সার্বজনীন ভাবে নিজেকে ডেভেলপ করেছে। তার মানে আপনি যখন একজন সাকসেসফুল নেটওয়ার্কার হবেন, তখন আপনি আপনাকে সার্বজনীন হিসেবে ডেভেলপ করতে পারবেন। এবং আপনি ইউটিউবে দেখবেন, আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিতে যে যারা এই যে নেটওয়ার্কার, যারা নেটওয়ার্কিং করতেছে, তারা কতটা সাকসেসফুল লাইফস্টাইল মেনটেন করতেছে। তাদের একটা ভিডিও ইউটিউবে, ফেসবুকে বিলিয়ন বিলিয়ন ভিউ হচ্ছে। কেন? কারণ পৃথিবী তাদের কাছ থেকে কিছু মেসেজ নিচ্ছে, তাদের কাছ থেকে কিছু শিখছে। আর যখন পৃথিবী আপনার কাছ থেকে মেসেজ নিবে, আপনার কাছ থেকে একটা জাতি বা গোষ্ঠী শিখবে, তখন আপনি কখনো কোনো ব্যক্তির বা গোষ্ঠীর থাকবেন না, তখন আপনি সার্বজনীন হয়ে যাবেন। তাই আমরা আমরা কি সবাই সার্বজনীন নেটওয়ার্কার হতে চাই? সাকসেসফুল নেটওয়ার্কার হতে চাই? একটু চ্যাট অপশনে লিখেন তো, আমরা কি সবাই সাকসেসফুল নেটওয়ার্কার হতে চাই? যে আমি কোনো ব্যক্তির বা গোষ্ঠীর থাকবো না, আমি সকলের হয়ে যাব। আমি ল্যান্ডমার্ক, আমার নামের আগে, যেমন আজকে মেসির কথা বলতে গেলে আমি আর্জেন্টিনাকে রিপ্রেজেন্ট করি। এমবাপ্পের কথা বলতে গেলে এমবাপ্পে যেই কান্ট্রির খেলোয়াড়। আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা বলতে গেলে আমি পর্তুগালকে রিপ্রেজেন্ট করি। নেইমারের কথা বলতে গেলে ব্রাজিলকে রিপ্রেজেন্ট করি। তাহলে একইভাবে যখন আমি সার্বজনীন হয়ে যাব, তখন আমাকে, আপনাকে যখন রিপ্রেজেন্ট করবে মানুষ, বলবে, তখন আমাদের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবে। তখন আপনার নামের আগে ল্যান্ডমার্ক হয়ে যাবে যে অনুপ্রায় একজন নেটওয়ার্কার, বিকাম এ সাকসেসফুল ডিজিটাল এন্টারপ্রেনার। আপনার নামটাও কিন্তু সেভাবে বলবে। তাহলে যখন আপনি একজন সাকসেসফুল এন্টারপ্রেনার হবেন, আর এই সাকসেসফুল ডিজিটাল এন্টারপ্রেনার হওয়ার জন্যই, একজন নেটওয়ার্কার হওয়ার জন্যই কিন্তু আপনাকে কি করতে হবে? পোস্টপেড ফলো আপ করতে হবে মাই ডিয়ার অডিয়েন্স। পোস্টপেড ফলো আপটা মোস্ট ইম্পর্টেন্ট জীবনের জন্য। এরপরে কি? টু বিল্ড এ ক্যারিয়ার ইন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, আপনার নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে একটা ক্যারিয়ার বিল্ড হবে। তার মানে পোস্টপেড ফলো আপটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি একটাবার চিন্তা করে দেখেন। আমরা শুধু এটাকে অনেক বেশি পেন মনে করি, যে কি ভাই, যে গেস্ট রাখলাম, গেস্ট হচ্ছে না, ছলনা করতেছে, ফলো আপ করতেছি, আমি এখনো হচ্ছে না কেন, এখনো হইতেছে না কেন। তখন কিন্তু আমার ভিতরে একটা, যে শালার, তখন কিন্তু আমার ভিতরে একটা কাজ করবে, আরে ভাই এত বুঝাচ্ছি তারপরে কেন এত ছলনা করতেছিস, তাই না? তাহলে এখন ছলনা তো স্বভাব, ছলনা তো গেস্টের, নারীদের যেভাবে ছলনা করা স্বভাব, একইভাবে পোস্টপেডদেরকেও ছলনা করা স্বভাব। এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমার যারা নারী আছেন তারা পার্সোনালি নেবেন না এটা। যদি নারীরা যদি এরকম না হয়, তাহলে তার ভিতরে একটা, যে আমার নারী একজন দেবী, একজন মা, একজন বোন, এই জায়গাটা তার উপরে ফিল হয় না, বা এটা একটা আসে না। তো ওই জায়গা থেকে আপনি একটা জিনিস চিন্তা করেন, তাহলে পোস্টপেড ফলো আপটা আপনার কতটা গুরুত্বপূর্ণ। পোস্টপেড ফলো আপ করলে আপনার ভিতরে একটা, আপনি একজন
সাকসেসফুল নেটওয়ার্কার হবেন এবং নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আপনার একটা ক্যারিয়ার বিল্ড হবে। তো আসেন এরপরে কি বলছে, টাইপস অফ পোস্টপেড ফলো আপ। দেখেন পোস্টপেড ফলো আপের আবার টাইপ আছে, যে একটা হচ্ছে কি কোয়ালিটি ফলো আপ, আরেকটা কি নন কোয়ালিটি ফলো আপ। এবার আসেন দেখেন নন কোয়ালিটি ফলো আপ কি জিনিস, সরি, নন কোয়ালিটি ফলো আপ কি জিনিস এবং কোয়ালিটি ফলো আপ কি জিনিস। এখন নন কোয়ালিটি ফলো আপের জন্য আপনার কোনো ট্রেনিং প্রোগ্রাম এডুকেশন কোনো কিছুর প্রয়োজন নেই। এটা আপনি ধরেন আগডুম বাগডুম ঘোরাডুম সাজে ঢাকঢোল পিটিয়ে, ওই যে একটা ছোটবেলায় আমরা কবিতা পড়ছি না, এইভাবে তোকে জয়েন করতে হবে, তুই জয়েন করে ফেল, যেটাকে আমরা মুরগি ধরা বলি নর্মালি, যে ওরে ধরবো ওরে কাটবো ওরে ধরবো ওরে কাটবো, এটাকে বলে নন কোয়ালিটি ফলো আপ। তার মানে আপনি এভারেজ ধরেন আপনি, নেটওয়ার্ক মার্কেটিং একটা খেলা, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একটা খেলা, হিউম্যান সাইকোলজিক্যাল খেলা। তাহলে এই খেলাতে আপনি যদি 10 জনকে পেতে চান, তাহলে আপনাকে ইনভাইট করতে হবে 20 জনকে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি 10 জনকে 5 জনকে পেতে চান, আপনাকে ইনভাইট করতে হবে কিন্তু 10 জনকে। আপনি যদি আবার 10 জনকে পেতে চান, আপনাকে ইনভাইট করতে হবে 20 জনকে। তাহলে ওই 20 জনের মধ্য থেকে আপনি যদি ওই যে যেটাকে বলে একদম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাকঢোল বাজিয়ে তোর জয়েন করতে হবে, তুই জয়েন কর, এই কথাগুলি বলে ওই নন কোয়ালিটি ফলো আপের জন্য এভারেজ আপনার 20 জন থেকে একটা দুইটা জয়েনিং ওটা হয়েই যাবে। ওটার ভিতরে কোনো আহামরি কিছু নাই, কারণ সবাই তো সেম ব্রেইনের না, তাই না? অনেকে আছে গ্রোথ মাইন্ডসেটের, যাদের ব্রেইন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্ট খুব ভালোভাবে ধরতে পারে। আমার মতো পাগল যারা, তারা নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্ট খুব ভালোভাবে ধরতে পারে, কারণ এই কনসেপ্টে হাতির বার্গার খাওয়া যায়। এই কনসেপ্টে একটা ব্যক্তি কম্পাউন্ডিং ইফেক্টে ডেভেলপ হতে পারে, সেটা সে নিজেকে ফিলই করতে পারবে না আফটার 5 ইয়ার পরে সে এই ক্যারিয়ার ডিজার্ভ করে, যেটা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে পসিবল। তার মানে এই জন্য নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে বলে হাতির বার্গার খাওয়া যায়। হাতির বার্গার কি জিনিস, যেটাকে বলে কম্পাউন্ডিং ইফেক্ট। তাহলে এই কম্পাউন্ডিং ইফেক্টের কনসেপ্ট, এটা তো আমার মতো যারা পাগল, আপনাদের মতো যারা আমার মতো ফরএভারকে ভালোবাসেন, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন, যারা পাগল আছি, তারাই কিন্তু এটাকে ধরতে পারে। অনেক জ্ঞানী মানুষরা এটাকে ধরতে পারে না। এবং আরেকটা কি, কোয়ালিটি ফলো আপ। এইবার আসেন, কোয়ালিটি ফলো আপ দেওয়ার জন্য আপনি কোয়ালিটি ফলো আপে 10টা ফলো আপ করলে সেখান থেকে আপনার 8টা রেজাল্ট মাস্ট বি আসবে। তাহলে কোয়ালিটি ফলো আপের জন্য ডেফিনেটলি আপনাকে শিখতে হবে। আপনি যদি না শিখতে চান, তাহলে কোয়ালিটি ফলো আপ আপনার ইম্পসিবল, আপনার রেজাল্ট আসা এটা আপনার, এটা এই ধরনের স্বপ্ন দেখা আপনার বোকামির পরিচয়। তাহলে এখন আমরা জানবো কোয়ালিটি ফলো আপ কিভাবে দেয়। কোয়ালিটি ফলো আপ দিলে এবং আমি এই টেকনিকগুলো ফলো করে আমি যদি একটা কোয়ালিটি ফলো আপ মেনটেন করতে পারি, তাহলে এখান থেকে আমি 10টা থেকে মিনিমাম 8টা রেজাল্টকে নিয়ে আসতে পারবো। তো আমরা কি কোয়ালিটি ফলো আপ শিখতে চাই? একটু বলেন তো সবাই, সবাই কি মনোযোগী আছেন? একটু লেখেন তো। আমি সহ উপস্থিত আছেন নিয়ার আবার 70-এর কাছাকাছি। তো সবাই একটু লেখেন তো, যে কোয়ালিটি ফলো আপ আমরা কি শিখতে চাই? কোয়ালিটি ফলো আপ শিখতে হবে, আসেন। ওকে, নাইস, সবাই রেসপন্স করতেছেন, খুব ভালো লাগতেছে, সবাই মনোযোগী আছেন। দেখেন আসেন, কোয়ালিটি ফলো আপ কি জিনিস। কোয়ালিটি ফলো আপের জন্য আপনার প্রথম প্রয়োজন কমিউনিকেশন, মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন কমিউনিকেশন কি জিনিস। কমিউনিকেশন শুধু আপনি ওভার দ্য ফোন তার সাথে, হ্যাঁ ভাই তোমাকে তো জয়েন করতে হবে, এই যে 49,000 টাকা, 49,315 টাকা কেন দিবে না, ম্যানেজ করো আসো, এইটাকে কোয়ালিটি ফলো আপ বলে না, এটাকে কমিউনিকেশন বলে না। কমিউনিকেশন এইটা, যে আপনার এবং তার সাথে একটা মিল বন্ধন তৈরি হওয়া। কমিউনিকেশন সেইটা, ধরেন আপনি তার সাথে একসাথে নামাজে দাঁড়ালেন, আপনি এবং আপনার পোস্টপেড সেই একই এলাকায় বসবাস করেন, একই উপজেলায় বসবাস করেন। এখন ধরেন শুক্রবার আপনারা অনেকে মসজিদে গিয়ে নামাজ পড়েন, তার মানে আপনি, আপনার পোস্টপেড তিনিও, আপনি যেই মসজিদে নামাজ পড়েন, আপনি যেই মন্দিরে যান, তিনিও সেই মসজিদে এবং সেই মন্দিরে আসেন। তাহলে আপনি তার সাথে একই সাথে পাশাপাশি নামাজে দাঁড়ালেন, এটাও কিন্তু কমিউনিকেশন, পার্ট অফ কমিউনিকেশন।
আপনার তার সাথে একটা মিল বন্ধন তৈরি হচ্ছে। আপনি তার সাথে আপনার একটু চায়ের আড্ডা দিলেন, একটু চা খেলেন, চা খেতে খেতে কিছু কোয়ালিটিফুল, কিছু প্রোডাক্টিভ আলোচনা করলেন। ভাই, সবসময় মানুষের কাছে টাকা চাওয়া লাগে না। আপনি যখন বিজনেসের ট্যাকটিক্স বুঝে যাবেন, তখন আপনার মানুষের কাছে টাকা চাইতে হবে না। তখন আপনার ব্রেইন, আপনার ষষ্ঠ ইন্দ্রিয়কে, যেটাকে বলে আপনার চোখ, আপনার ষষ্ঠ ইন্দ্রিয়কে অ্যাক্টিভ রাখতে হবে। আর ষষ্ঠ ইন্দ্রিয়কে যেই ব্যক্তিরা অ্যাজ এ অন্টারপ্রেনার, আপনাকে ডেফিনেটলি ষষ্ঠ ইন্দ্রিয়কে অ্যাক্টিভ রাখতেই হবে। আর এটাকে না রাখতে পারলে আপনি অন্টারপ্রেনারের মাইন্ডসেট বা এই অ্যাটিটিউড আপনার ভিতরে ডেভেলপ হবে না। তাহলে কমিউনিকেশন কি জিনিস? আপনি তার সাথে ফোনে কথা বললেন, ধরেন আপনি এক শহরে বসবাস করেন, সে অন্য শহরে বসবাস করে। তাহলে আপনি তার সাথে একটু খোঁজ খবর নিলেন, তার সাথে কথা বললেন, সে তার পরিবার ফ্যামিলির খোঁজ খবর নিলেন। সামনে ঈদ আসতেছে, ঈদে নিয়ে তাকে তার সাথে কিছু কোয়ালিটিফুল কথা বললেন। তাহলে এই যে সার্বিক পরিস্থিতি নিয়ে সবসময় যে টাকা পয়সা নিয়ে কথা বলতে হয়, ব্যাপারটা তো তা না ভাই। ফরএভার তো সেই ধরনের কোম্পানি আমরা রিপ্রেজেন্ট করি না, তাই না? তাহলে আমি সবসময় আমি প্রায় একটা কথা বলি, দেখেন, দামি জিনিসের সাথে থাকলে অলওয়েজ দামি হয়ে ওঠে মানুষ। তাহলে আমরা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কোম্পানিকে রিপ্রেজেন্ট করি ভাই, একটা ব্র্যান্ড ভ্যালু আছে এই কোম্পানির। তাহলে আপনার তো শুধু তার সাথে টাকা নিয়ে কথা বলার প্রয়োজন পড়ে না। যদি আপনার ভিতরে ইনফরমেশন থাকে, আপনার ভিতরে নলেজ থাকে, তাহলে আপনি একটা ব্যক্তির সাথে কমিউনিকেশন করবেন। আপনি প্রোডাক্ট নিয়ে কথা বললেন, আপনি তার সাথে আপনার ফরএভারের যে গ্লোবাল অ্যাচিভমেন্টগুলি নিয়ে কথা বললেন, ফরএভারের যে চ্যারিটিগুলি আছে, আপনার জিএলটি, যে চ্যারিটিগুলি আছে চ্যারিটিগুলি নিয়ে কথা বললেন, ফরএভার যে হিউম্যান মানুষ নিয়ে কাজ করে, যে মানবতা নিয়ে কাজ করে, এই জিনিসগুলি নিয়ে কথা বললেন। তাহলে আপনার শুধুমাত্র তাকে টু সিসি নিয়ে কথা বলার মতো কোম্পানিকে তো আমরা রিপ্রেজেন্ট করি না। তা আপনাকে ফিল করতে হবে আপনি কোন কোম্পানির সাথে কাজ করতেছেন। এরপরে কি, কোয়ালিটি ডেভেলপের অন্যতম আরেকটা কি, মোটিভেশন। দেখেন, মোটিভেশনটা আমাদের খাবারের মতো। আমরা যেভাবে সকালবেলা ব্রেকফাস্ট করি ঘুম থেকে উঠে, একইভাবে আবার দুপুরে লাঞ্চ করি, আবার রাতে আমরা কি করি, রাতে ডিনার করি। তিন বেলা যেভাবে খাবারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, একইভাবে মোটিভেশনটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনও বেলা খাবারের মতো রুটিন করে মোটিভেশন খেতে হবে। আর এই মোটিভেশন থেকেই আমাদের ইন্সপিরেশনের ক্রিয়েট হয়। আর এই মোটিভেশন একটা ব্যক্তিকে ইনস্ট্যান্ট মোটিভেট করে। ফর এক্সাম্পল, ধরেন আমি প্রচুর আনপ্রোডাক্টিভ, ট্রেনিংটা একদম প্র্যাকটিক্যাল হচ্ছে, যারা একটু মনোযোগী থাকবেন আশা করি অনেক বেশি এনজয় করবেন। ধরেন আমি প্রচুর আনপ্রোডাক্টিভ, তার মানে আমি আনপ্রোডাক্টিভ। তাহলে আমাকে একজন প্রোডাক্টিভ পার্সন এসে আমাকে খুব ভালো ভালো কিছু কথা বললো, আমি ইনস্ট্যান্ট মোটিভেটেড হয়ে গেলাম। তাহলে এই ইনস্ট্যান্ট মোটিভেশন তখনই আমার ভিতরে সাস্টেনেবল ভাবে থাকবে, যখন আমার ভিতরে ইনস্পিরেশন থাকবে। আর এই ইনস্পিরেশনটা তখনই হবে যখন আমি তিনও বেলা রুটিন করে মোটিভেশনটা খাবো। মানে রুটিন করে মোটিভেশন আমার জীবনের সাথে আমি নিব। তাহলে রুটিন করে মোটিভেশনটা কিভাবে? ধরেন ফরএভার আমার ইনকাম হচ্ছে না, কারণ আমরা দিন শেষে সবাই তো টাকার জন্য কাজ করি ভাই। আমি ভালো ডিপার্টমেন্টে কেন পড়ি, আমি ছোটবেলা থেকেই মানে এই কথাটা আমি প্রায়ই বলি, যে আমি কেন ভালো ডিপার্টমেন্টে পড়তে চাই, ভালো জব করার জন্য, টাকা। রিজন একটাই, টাকা। আমি ভালো ইউনিভার্সিটিতে কেন পড়তে চাই, টাকা রিজন। আমি ভালো আহ, হচ্ছে রেজাল্ট কেন করতে চাই, রিজন টাকা। এর আর কিছু না। আপনি ম্যাথে পড়েছেন, একইভাবে পক্ষান্তরে একটা আর অন্য একজন সে ইসলামী স্টাডিজে পড়েছে। তাহলে আপনার ভ্যালুটা কার ক্রিয়েট হবে বেশি, যে ম্যাথে পড়েছে নাকি ইসলামী স্টাডিজে পড়েছে? অবশ্যই যে ম্যাথে পড়েছে, তাই না? তাহলে এই যে আমরা কেন এই যে কেন ভালো ডিপার্টমেন্ট চাই, কেন ভালো ইউনিভার্সিটি চাই, কেন ভালো রেজাল্ট চাই, একটাই কারণ, টাকা। তাহলে ফরএভারটা কেন আপনি করতে চান, বা ফরএভারটা কেন আপনার ধারাবাহিকভাবে করা প্রয়োজন, এটা টাকা। এখন এইখানে আপনাকে একটা জিনিস, একটা ক্যালকুলেশন মিলাতে হবে নতুন এবং পুরাতন যারা আছেন। দেখেন,
এইখানে আপনি আসছেন ভাই বিজনেস করতে, এখানে নট জব। জব কি জিনিস? ধরেন আমার বেতন 50,000 টাকা বা 30,000 টাকা বা 20,000 টাকা, হোয়াট এভার এনি অ্যামাউন্ট। তার মানে আমার একটা টাইম লিমিটেশন থাকবে, লাইক 12 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, 6 ঘন্টা, যেই টাইম ডিউরেবল থাকবে, যেই টাইমে আমি ডিউটি টাইম থাকবে, ওই টাইমে আমি ডিউটি করব। আমাকে মাস শেষে একটা ফিক্স স্যালারি প্রোভাইড করবে। ফিক্স স্যালারি সেটা হতে পারে 20,000, 15,000, 50,000, 30,000, হোয়াট এভার এনি অ্যামাউন্ট। তাহলে এই যে ফিক্স স্যালারিটা আমাকে প্রোভাইড করবে, তাহলে এইটার জন্য কি আমাকে এভরিডে একটা কাজ দিয়ে দিবে। ধরেন আমাকে একটা কাজের বিবরণ দিয়ে দিল, ফর এক্সাম্পল ধরেন আপনি একটা কি, ফর এক্সাম্পল আপনি টিচার। আমি যদি একটু বলি, ধরেন আপনি আমার ডিপার্টমেন্ট মার্কেটিং, ধরেন আমি যদি টিচার হতাম, মার্কেটিং এর টিচার, কমার্স লেভেলের, তাহলে এখন মার্কেটিং এর টিচার, তাহলে আমার কাজ কি, ইন্টারমিডিয়েটের এই যে মার্কেটিং এর যারা অনার্সে পড়ে মার্কেটিং সাবজেক্টটাকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আমাকে পড়াতে হবে। তার মানে দেখেন, এই যে আমি চাকরির শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে কিন্তু একটা কাজ নির্ধারণ করে দিয়েছে, এবং এটার জন্য আমাকে ফিক্সড স্যালারি নির্ধারণ করেছে কত, ধরেন ফর এক্সাম্পল 50,000 টাকা। তার মানে এই অ্যামাউন্টটা কিন্তু আমার এভরি, মানে আমি যতদিন পর্যন্ত জব করব ততদিন পর্যন্ত কিন্তু আমার এই অ্যামাউন্টটা থাকবে, তাই না? তার মানে এই যে আমি একটা ডিউটি দিচ্ছি অ্যাজ এ এমপ্লয়ি, তার মানে এইটা আমাদের ব্রেন এই কাজটা করার জন্য অনেক বেশি আমরা আগ্রহী থাকি, এবং আমরা সেখানে যদি 10 ঘন্টার জায়গায় 12 ঘন্টাও পরিশ্রম দেওয়া লাগে, এবং 6 ঘন্টার জায়গায় 10 ঘন্টাও পরিশ্রম দেওয়া লাগে, আমরা সেটাকে উইলিংলি মেনে নেই। কেন? এর অন্যতম রিজন রেসপন্সিবিলিটিস। এর বাইরে কিন্তু কিছু না। আমার পরিবার, আমার সংসার, আমার পার্সোনাল লাইফ, আমার হচ্ছে বাচ্চা কাচ্চা, থেকে আরো এক্সেট্রা যেটা আছে, বা এই সকল কিছু আমাকে মেনটেন করার জন্য, অল ওভার বলতে গেলে বেঁচে থাকার জন্য আমাকে এটা রেসপন্সিবিলিটিসটা পালন করতে হয়। তার মানে এখানে যেই কথাটা যেখানে ছিলাম, যে মোটিভেশনটা আপনার ওই লেভেলের থাকতে হবে। ফর এক্সাম্পল ফরএভার থেকে আপনার আগামী 6 মাস ইনকাম নাই হতে পারে, বাস্তবতা এটাই, কারণ আপনি বিজনেস করেন, আপনি এখানে নট জব। তার মানে 6 মাস ইনকাম হবে না, তার মানে পরবর্তী 6 মাস আপনি লাখ টাকা ইনকামে পৌঁছাবেন না, এটা পৃথিবীর কোনো বইতে, পৃথিবীর কোনো ইতিহাসে লেখা নাই। কারণ পৃথিবীর ইতিহাস বলে না কোনো বিজনেসম্যান পার ডেতে কোটি টাকা লস করে নাই, আবার কোনো বিজনেসম্যান পার ডেতে কোটি টাকা ইনকামও করে নাই, এটা পৃথিবীর ইতিহাস বলে না। তাহলে আপনি যদি ডিজার্ভ করেন আপনার সেই ফ্লেক্সিবল ক্যারিয়ার, আপনি যদি ডিজার্ভ করেন আপনার সেই স্বপ্নের জীবন, যে আপনি দেখেন, আমি সেদিন সাকিবুল হাসানের একটা পডকাস্ট দেখেছিলাম, তো আমি খুব অবাক হয়েছি যে একটা মানুষ কোন লেভেলে থাকলে মাসের মধ্যে 4-5 বার সে ইউরোপ ভ্রমণ করে। সে যখন বাংলাদেশে খেলাধুলো করতো, খেলাধুলো অ্যাভেলেবিলিটি ছিল তার, তখন তার ফ্যামিলি ইউরোপে থাকে, ইংল্যান্ডে থাকে। তো সে মাসের মধ্যে 2-3 বার সে ইংল্যান্ড বাংলাদেশ মিলিয়ে থাকতো। তার মানে আপনি একটাবার চিন্তা করেন, আমরা সাধারণত যারা আম, ঢাকার বাইরে থাকি, আমরা ঢাকায় যেতে ভয় পাই, চিন্তা করি, বা আমার এই শহর থেকে অন্য শহরে যেতে আমি ভয় পাই, কিন্তু সে 7 সমুদ্র 13 নদীর পাড়ে চলে যায়। তার মানে কি, সে কোন জায়গাতে তার জীবনটাকে নিয়ে গিয়েছে। তাহলে সেও তো মানুষ ভাই, সে একটা টাইম একটা স্কিলকে ডেভেলপ করে সে এই জায়গাতে নিয়েছে, এবং তার ভিতরে একটা স্ট্রং মোটিভেশন ছিল, যাই উইশ আমিও একদিন সেই জায়গায় যাব। তাহলে আপনি যদি সেই লাইফ স্টাইলটাকে ডিজার্ভ করেন, আপনি যদি সেই জীবনটাকে ফিল করেন, আপনার জীবনযাত্রাটাকে যদি সেইভাবে আপনি ইমাজিনারি পিকচারে ক্রিয়েট করেন, তাহলে আপনি কেন সেলফ মোটিভেশনটা ধরে রাখতে পারবেন না? আমার কোশ্চেন হচ্ছে এটা। 6 মাস ইনকাম নাই হতে পারে, কিন্তু পরবর্তী 6 মাসে আপনি লাখ টাকা ইনকামে আসবেন না, এটা কোথাও পৃথিবীর ইতিহাসে লেখা নাই। আসেন, এরপরে কি, কোয়ালিটি ফলো আপের আরেকটি অন্যতম উপাদান হচ্ছে কি, যে এখানে আপনার ইনফরমেশন, দেখেন ইনফরমেশনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোয়ালিটি ফলো আপের ক্ষেত্রে ইনফরমেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় আমরা গেস্টদের সাথে যে কথা বলি, আমাদের প্রসপেক্টের সাথে কথা বলি, আমাদের কথা শুনলে ব্যক্তিগতভাবে
মানে কি বলবো, যদি আপনি নিজে নিজের কথাকে মার্ক দেন যে আমি 10-এর মধ্যে কত পাবো, তাহলে আপনার নিজের মন থেকেই, আমরা অনেকের কথা শুনলে আপনার নিজের মন থেকেই মনে হবে না যে আমি 2-এর উপরে 1 দিব, মানে আর বাড়াবো। তার মানে আপনি ডিজেক্ট করেন যে আপনি কোনো ইনফরমেটিভ ডেলিভারি দিতে পারতেছেন না, কিন্তু আপনি বেস্ট রেজাল্টটা নিয়ে আসবেন। এটা কখনোই পসিবল না, মাই ডিয়ার অডিয়েন্স। আপনাকে বাস্তবতায় আসতে হবে। তাহলে আপনার ভিতরে প্রপার ইনফরমেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। কি সম্পর্কে? 3P: প্রোডাক্ট, প্ল্যান, প্রোফাইল। আপনার কোম্পানির প্রোডাক্ট, প্ল্যান অ্যান্ড প্রোফাইল, এই 3টা P সম্পর্কে আপনার ভিতরে একটা বেস্ট লেভেলের নলেজ থাকতে হবে। আর এই বেস্ট লেভেলের নলেজ না থাকলে আপনাকে মানুষ বিভ্রান্ত করে ফেলবে, আপনাকে মানুষ নেগেটিভ নেগেটিভ জিনিস আপনার সাথে অ্যাডাস্ট করে ফেলবে। এটাই বাস্তব। এবং কি, লিসেন উইথ অ্যাটেনশন। আপনার যিনি প্রসপেক্ট আছে তাকে আপনার মনোযোগের সাথে শুনতে হবে। দেখেন, আমরা অনেকেই শুনি না। আমাদের ভিতরে শোনার প্রবণতা কেন জানি না কমে যাচ্ছে, ডে বাই ডে কমে যাচ্ছে। কিন্তু আপনি অবাক হবেন, যে ব্যক্তি মনোযোগের সাথে অপোজিশনকে শোনে, সে তার সমস্যাটাকে খুব দ্রুত সময়ের মধ্যে সলভ করে দিতে পারে। যে শোনে না, তাহলে আপনাকে আগে শুনতে হবে, শুনে আপনাকে প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। তাহলে আপনি কোয়ালিটি ফলো আপের কি দেখেছি? ইনফরমেশন দেখেছি, মোটিভেশন, সরি, আমি কমিউনিকেশন দেখেছি, মোটিভেশন দেখেছি, ইনফরমেশন দেখেছি, এবং আরেকটি কি দেখেছি? যে লিসেন উইথ অ্যাটেনশন। আমাকে খুব অ্যাটেনশন, মনোযোগের সাথে আমার পোস্টপেইডের সমস্যাগুলি শুনতে হবে। তাহলে আপনি দেখবেন সে কমন কিছু কোশ্চেনের বাইরে, কিন্তু কমন কিছু কোশ্চেনের বাইরে কিন্তু তার ভিতরে কোনো কোশ্চেন থাকে না ভাই। নর্মালি এটা থাকে না। আমি 5 বছর ধরে এটাই করে আসতেছি, মানে এটাই কমন। এই যেই কোশ্চেন আপনি গত মাস থেকে শুনতেছেন, সেই কোশ্চেন আমি গত 5 বছর ধরে শুনতেছি। যেই কোশ্চেন আপনি গত 6 মাস ধরে শুনতেছেন, সেম কোশ্চেন আব্দুল্লাহ মাহাদি গত 6 বছর ধরে শুনতেছে, 5.5-6 বছর ধরে শুনতেছে। এটাই বাস্তব। তার মানে আপনি এই সেম কোশ্চেন গুলো শুনে শুনে আমরা নিজেদেরকে ডেভেলপ করেছি, নিজেদেরকে প্রতিনিয়ত রেগুলার ইমপ্রুভ করতেছি। তাহলে আপনাকেও শুনতে হবে, এবং আপনি যখন শুনবেন তখন তাকে তথ্য, যুক্তি, উদাহরণ এবং বাস্তবতার সাথে রিলেট করাতে পারবেন কিন্তু তার সমস্যা সমাধানের জন্য। আসেন, এরপরে কি বলছে। কোয়ালিটি ফলো আপের অন্যতম একটা আরো কয়েকটি এই হচ্ছে কি, আন্ডারস্ট্যান্ড। আপনার পোস্টপেডের সাথে আপনার একটা গুড আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, যেটাকে বলে বোঝাপড়া। দেখেন, বোঝাপড়া এমন একটা জিনিস, বোঝাপড়া যদি আপনার ভিতরে না ডেভেলপ হয়, আপনার পোস্টপেডের সাথে, আপনার সহপাঠীর সাথে, আপনার বন্ধুর সাথে, আপনার প্রিয়জনের সাথে, আপনার ভাইয়ের সাথে, আপনার বাবার সাথে, আপনার মায়ের সাথে, আপনার হোয়াট এভার, এনি রিলেশন, এনি কাইন্ড অফ রিলেশন, আপনার যদি প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা না হয়, তখন আপনি কিন্তু সেখানে গুড মেমোরি ক্রিয়েট করতে পারবেন না। এটা বাস্তবতা। তাহলে এখন প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কি দরকার? প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনার ভিতরে ওই যে আগে যেই আপনাদেরকে যেই এলিমেন্টস গুলি বলে আসছি, ওই এলিমেন্টস গুলো আপনার ভিতরে ডেভেলপ করতে হবে। প্রপার, তখনই আপনার ভিতরে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং বিল্ড হবে। তাহলে আপনি যখন আপনার পোস্টপেডের সাথে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং, একটা মনের একটা আন্তরিকতার জায়গা ডেভেলপ হবে। দেখেন, আমি প্রত্যেকটা ট্রেনিং এ একটা কথা বলি, যে আমার আরেকটা ট্রেনিং আপনারা অনেকেই করেছেন, হাউ টু সেল স্মার্টলি, কক্সবাজারে বসে এবং ঢাকায় বসে এবং অনলাইনে, ফিজিক্যাল এবং ভার্চুয়ালি অনেকে করেছেন। তো আমি ওইখানে একটা কথা বারবার বলেছি, যে আমরা যারা সেল করব, তারা আজকে থেকে স্টপ সেলিং, স্টার্ট হেল্পিং। আমাকে হেল্প করতে হবে, মানুষকে সাহায্য করতে হবে। আর আপনি যখন মানুষকে সাহায্য করবেন, তখন মানুষের সাথে আপনার একটা গুড আন্ডারস্ট্যান্ডিং বিল্ড হবে। আর গুড আন্ডারস্ট্যান্ডিং যখন আপনার আপনার পোস্টপেডের সাথে বিল্ড হবে, তখন আপনার পোস্টপেড আপনার সাথে একটা, তার যত ক্রাইসিস টাইমে থাকুক না কেন, সে সিদ্ধান্ত নেবেই ভাই। কারণ তার সাথে আপনার একটা প্রপার বোঝাপড়া তৈরি হবে। তারপরে কি, কিপ ইউর সেলফ অন হিম হার পজিশন। মানে আপনাকে তার জায়গা থেকে পজিশন, মানে চিন্তা করতে হবে। আমাকে, ধরেন আপনি স্টুডেন্ট,
আপনি আহ, আহ, কিভাবে বলি, আহ, ধরেন আপনি হচ্ছে কি বলে বাংলার স্টুডেন্ট, সাপোজ টু বি আপনি ইউনিভার্সিটিতে বাংলায় পড়তেছেন। একইভাবে আপনি ইনভাইটেশন করতে গেছেন আপনার একই ইউনিভার্সিটির ত্রিপলিতে যে পড়ে। একটু খেয়াল করে কথাটা শুনবেন সবাই। আবার আপনি কিছু করতেছেন না, আপনার পড়াশোনা শেষ, আপনি বেকার, আপনি ইনভাইটেশন করতে গেছেন একজন জব হোল্ডারকে। আপনি জব হোল্ডার, আপনি ইনভাইটেশন করতে গেছেন একজন সেলফ এমপ্লয়ি এবং একজন হাউস ওয়াইফকে। তাহলে একজন সেলফ এমপ্লয়ি সাপোজ টু বি চায়ের দোকানদার বা অন্য কোনো দোকানদারকে আপনি ইনভাইটেশন করতে গেছেন। তাহলে আপনি যে ত্রিপলির স্টুডেন্ট, তার দিনের মধ্যে ভাই ল্যাবই করতে হয় 4-5টা, সকাল টু সন্ধ্যা পর্যন্ত ক্লাস থাকে। এরপরে ওই ক্লাসের আবার প্রেজেন্টেশন রাতে বসে রেডি করতে হয়। এরপরে টুকটাক যদি কেউ টিউশন করায়, টিউশন নিয়ে বিজি থাকতে হয়। তার মানে এই একটাবার চিন্তা করেন, তার ব্যস্ততার লেভেলটা বোঝেন। পক্ষান্তরে আপনি বাংলার স্টুডেন্ট তো অতটা বিজি থাকবেন না, একই তো সেম কথা, তাই না? এখন আপনার পড়াশোনা শেষ, আপনি ইনভাইটেশন করতে গেছেন একজন জব হোল্ডারকে, সাপোজ টু বি সে কর্পোরেট ওয়ার্ল্ডে জব করে বা সে একজন টিচার। তাহলে তার ব্যস্ততা আপনার ব্যস্ততা তো এক হবে না, আপনাকে তার জায়গা থেকে চিন্তা করতে হবে। এখন একজন হাউস ওয়াইফকে আপনি ইনভাইটেশন করতে গেছেন, এখন হাউস ওয়াইফ কিন্তু দুই ধরনের হয়। তাহলে দুই ধরনের কেন বলছি? ধরেন আহ, ছোট ফ্যামিলিরও হাউস ওয়াইফ হয়, যখন হাজবেন্ড ওয়াইফ থাকে, তারা সেও কিন্তু হাউস ওয়াইফ। আবার ধরেন গ্রামের বাড়িতে হাউস ওয়াইফ থাকে, তার শ্বশুর শাশুড়ি জয়েন্ট ফ্যামিলির হাউস ওয়াইফ, তার ফ্যামিলির আরো অনেক কাজ থাকে, সেই হাউস ওয়াইফকে আপনি ইনভাইটেশন করতে গেছেন। এখন সকলের ব্যস্ততা কিন্তু এক হবে না, তাই না? আপনার আমার আমাদের কারো যায় পজিশন কিন্তু এক না। তাহলে যখন আমি তার অ্যাঙ্গেলে তার জায়গা থেকে চিন্তা করব যে ও 10 ঘন্টা ক্লাস করে, সকাল সন্ধ্যা বিজি থাকে, ও জব করে, ও এই টাইম টু এই টাইম ওর জব আওয়ার থাকে, ও এই টাইম টু এই টাইম ওর ফ্যামিলির কাজ থাকে, এই টাইমের বাদে গিয়ে ও কোন টাইমে ফ্রি আছে, আমি যদি ওর পজিশনে থাকতাম তাহলে আমি ফরওয়ার্ডটাকে কিভাবে দেখতাম। যখন আপনি এইভাবে চিন্তা করবেন, তখন দেখবেন আপনার ব্রেন থেকে প্রোডাক্টিভিটি বের হচ্ছে। তখন আপনি আপনার প্রসপেক্টকে একটা গুড ডেলিভারি দিতে পারবেন। কারণ আমরা তো প্রবলেম সলভিং করি ভাই। পৃথিবীর সব থেকে প্রেস্টিজিয়াস প্রফেশন কিন্তু বেনিফিট অ্যান্ড ইনফরমেশন শেয়ারিং, এবং এই প্রফেশনটা সব থেকে কঠিন এবং প্রেস্টিজিয়াস এবং স্মার্ট প্রফেশনও কিন্তু এইটা। বাট এই প্রফেশনটাতে যারা মাস্টার পিচ হয়ে যায়, যারা দক্ষ হয়ে যায়, তারা পৃথিবীর 95% অ্যাসেট ওন করতেছে। আপনি দেখেন আজকে রবার্ট টি কিওসাকি, আজকে বিল গেটস, তারা কিন্তু এই যে টাইম লিভারেজ করতে শিখে গিয়েছিলেন। তাহলে তারা কি একবারে ভাই জন্মের পর থেকে কোটিপতি হয়েছে? নো। বিলিয়নিয়ার হয়েছে? নো। তারা এই ইউনিভার্সিটি লাইফ থেকে, স্টুডেন্ট লাইফ থেকে একটা আইডিয়াকে ডেভেলপ করেছে এবং তারা টাইম লিভারেজ করেছে। আর যখন একটা ব্যক্তি টাইম লিভারেজের হিসাবটা পরিপূর্ণভাবে বুঝে যায় এবং অপোজিশনের জায়গা থেকে আপনার দলে যাকে আনবেন, আপনার টিমে যাকে নিয়ে আসবেন, আপনি তার অ্যাঙ্গেলে তার জায়গা থেকে যখন চিন্তা করবেন, তখন দেখবেন আপনি প্রোডাক্টিভিটি আর প্রোডাক্টিভিটি, আপনার ভিতরে প্রোডাক্টিভিটি আর প্রোডাক্টিভিটি। কিন্তু আমরা তার অ্যাঙ্গেলে তার জায়গা থেকে চিন্তা করি না, আমি তার কথা শুনি না, আমি তার সাথে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করি না। দ্যাটস ওয়াই আমি ওই যে পিএসপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানের একটা কথা, যে যেই কাজ যারা করা লাগবে সেই জন্য করে, সেখান থেকে শুধু কাজই হয়। আর যেই কাজ যারা ভালোবেসে করে, যে এই কাজটাকে আমি ভালোবাসি, লাভ মাই ওয়ার্ক, এবং আমি আমার ভিতর থেকে ভালোবাসি, প্যাশনেটের সাথে কাজটাকে করি, সেখান থেকে ক্রিয়েটিভিটির জন্ম হয়। সেখান থেকে কিন্তু ক্রিয়েটিভিটির জন্ম হয়। তাহলে আপনাকে প্যাশনেটের সাথে করতে হবে, ভালোবেসে করতে হবে। তো আসেন, এরপরে কি বলছে। কোয়ালিটি ফলো আপের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কমিটমেন্ট। দেখেন, পৃথিবী টিকে আছে কমিটমেন্টের উপরে। এক দেশ অন্য দেশের সাথে বাণিজ্যিক চুক্তি থেকে শুরু করে আরো যত ধরনের চুক্তি আছে, সকল কিছু কিন্তু কমিটমেন্টের উপরে নির্ভর করে। তার মানে আপনার পোস্টপেইডের সাথে আপনি যেই কমিটমেন্টটা করেছেন, আপনি যে তাকে যেই কমিটমেন্টটা দিয়েছেন, এটার যথাযথ মূল্যায়নটা আপনাকে ডেফিনেটলি রাখতে হবে।
তার মানে আপনি তাকে বলেছেন যে আপনি তাকে 100% সাপোর্ট দিবেন, বাট আফটার কমপ্লিট 2 সিসি আপনি তার সাথে কোনো কমিউনিকেশন করতেছেন না। আপনি কার দিকে চেয়ে আছেন? আপনার মেন্টরের দিকে। তাহলে আপনি, অনেকে ভাবতে, আবার অনেকে চিন্তা করতেছেন আমার মেন্টর তো আমাকে ফোন দেয় না কেন। তাহলে এখন কিন্তু আপনি একটাবার এটা ভাবেন না যে হ্যাঁ আমার সাথে সে কমিটেড, আমিও তার সাথে কমিটেড, তাহলে আমি তাকে খোঁজ খবর নেই। তাহলে আমি যখন একটা ব্যক্তির 2 দিন 5 দিন খোঁজ খবর নিব, 6 দিনের দিনে কিন্তু সেই ব্যক্তি আমাকে খোঁজ খবর নিবে। এটাই কিন্তু সাইকোলজি ভাই, তাই না? তাহলে আমরা সবাই আশা করি যে আমাকে এটা করে দিবে, আমাকে ওটা করে দিবে। তাহলে আপনি যাকে কমিটমেন্ট দিচ্ছেন, আপনার যিনি পোস্টপেড, যে তাকে আপনি কমিটমেন্ট দিচ্ছেন যে না, আসো 2026 একসাথে সাকসেসফুলি এন্ডিং করব, তাহলে আপনি তার সাথে সেই কমিটমেন্টের মূল্যায়নটা যথাযথভাবে রাখতে হবে। আপনি তাকে কমিটমেন্ট দিচ্ছেন যে আসো আমরা একসাথে নিজের স্কিল, নিজের নলেজ, শুধু এখান থেকে টাকা না, নিজেকে একজন পরিপূর্ণ আদর্শ মানুষ হিসেবে ডেভেলপ করব। আপনি তাকে সেই কমিটমেন্টের জায়গাগুলো তার সাথে পালন করতে হবে। এখন কমিটমেন্টের জায়গা পালন করতে গিয়ে কি আপনার বাড়ি ঘর, নিজের জীবন, যৌবন সব ছেড়ে গিয়ে তার বাড়িতে গিয়ে উঠতে হবে? নো। এই যে এভরিডে ট্রেনিং প্রোগ্রামে যুক্ত করানো, তার ভিতরে যে নলেজগুলোর হচ্ছে ঘাটতি আছে, সেই নলেজগুলো ডেভেলপ করে দেওয়ার জন্য, তার অন্টারপ্রেনার মাইন্ডসেট, অন্টারপ্রেনার অ্যাটিটিউড হওয়ার জন্য তার ভিতরে যেই ডেভেলপমেন্টগুলি প্রয়োজন, ওই ডেভেলপমেন্টগুলো করার জন্য তার কারেকশনগুলি করে দিতে হবে। তার রেজাল্টটা বয়ে আনার জন্য, নিয়ে আসার জন্য তার যে সাপোর্ট দরকার, ওই জায়গাগুলি নিয়ে কাজ করতে হবে। তার মানে কমিটমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট ভাই। আর কমিটমেন্টটা রাখাটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। তাহলে আজকে দেখেন আমার সাথে যারা কমিটেড আছেন, আপনাদের সাথে ব্যক্তিগতভাবে কি কমিটমেন্টের মূল্যায়ন কি আমি রাখতেছি কি রাখতেছি না? ডেফিনেটলি কিন্তু রাখতেছি, না হলে আপনাদের রেজাল্ট কিন্তু আসতো না। বা আপনারা একইভাবে, আপনারাও আপনাদের পোস্টপেড, আপনি যার সাথে আজকে কমিটমেন্ট করতেছেন যে ভাই তুমি আসো, তুমি একটা চ্যালেঞ্জ নিয়ে আসো, আমি তোমাকে কমিটমেন্ট করতেছি যে 2026 একসাথে ভিশনারি ক্লাবের মেন্টরশিপকে কাজে লাগিয়ে আমরা সাকসেসফুলি এন্ডিং করব, এতে কোনো সন্দেহ নাই। শুধু তুমি আসো, আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। তাহলে এই কথাগুলো দেখেন, যদি এইভাবে বলতে পারেন, তাহলে আমার মনে হয় না ভাই কোনো গেস্ট আপনার সাথে ছলনা করবে। এরপরেও যদি ছলনা করে, সেই ছলনার কাউন্সেলিং প্রোগ্রাম শেষে আপনাদেরকে বলবো। আসেন, এরপরে কি কোয়ালিটি ফলো আপের দেখেন, শেয়ারিং কেয়ারিং মেন্টালিটি। শেয়ারিং কেয়ারিং মেন্টালিটি কি জিনিস দেখেন, শেয়ারিং কেয়ারিং মেন্টালিটি এই জিনিস, ধরেন আপনি এবং আপনার ড্রিম পার্টনার একই শহরে বসবাস করেন। এখন আপনার, আপনি তার সাথে কিছু প্রোডাক্টিভ আলোচনা করবেন, একসাথে একটা মিটিং করবেন। এখন আপনার পকেটে ধরেন 100 টাকা আছে। এটা আমি আমার যা 5 ইয়ার্স এর এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি আপনাদেরকে বলতেছি, যেমনটা করে আমি রাইট নাও বিজনেসটাকে ডেভেলপ করতেছি, ঠিক সেম কথাগুলোই কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছি ডিয়ার অডিয়েন্স। যে শেয়ারিং কেয়ারিং মেন্টালিটি, যেমন ধরেন আপনি একই ছাতার নিচে, বৃষ্টি হচ্ছে, একই ছাতার নিচে 2 জন দাঁড়িয়ে আছেন, এটাকে বলে শেয়ারিং কেয়ারিং মেন্টালিটি। আপনি, আপনার ড্রিম পার্টনার এবং আপনি একই শহরে থাকেন, আপনার পকেটে টাকা নাই, কিন্তু আপনার ব্রেইনে, আপনার ভিতরে অনেক স্বপ্ন, আপনি প্ল্যান করতেছেন সামনে বসে, আপনি একসাথে একত্রিত হয়ে প্ল্যান করতেছেন, আপনার পকেটে 100 টাকা আছে। আপনি তাকে বলেন যে আজকে এই 100 টাকা দিয়ে চলো আমরা শুধু চা এবং রুটি খাই, বা এই 100 টাকার ভিতরে আমাদের যেই খাবারটা আসে, এই খাবারটাই আমরা এই বাহিরে বসে, আমরা এই গাছের নিচে বসে বা ছায়ায় বসে বা আমরা রোড সাইড রেস্টুরেন্টে বসে খেলাম। বাট এই মিটিংটা আগামী দিনে দুবাইতে বুর্জ আল খলিফাতে আমরা করব। এই ধরনের মাইন্ডসেট কি আমাদের ভিতরে করা যাবে না? শেয়ারিং কেয়ারিং মেন্টালিটি এটা করা যাবে না? যে আজকে হতে পারে আমরা ভ্যানের নিচে বসে, আমরা রোড লাইটের নিচে বসে, আমরা রোড সাইডে বসে, আমরা মাঠে বসে, আমরা আমাদের স্বপ্নগুলো নিয়ে কাজ করতেছি, এই 100 টাকা আমরা খাচ্ছি, দুপুরে লাঞ্চ হচ্ছে। বাট এমন একটা দিন আসতে পারে, সেই দিনে আমরা দুবাইয়ের বুর্জ আল খলিফাতে আমরা এই মিটিংটাই করব। দেখেন, মানুষ তার স্বপ্নের সমান বড়, এই কথাটা আমার না, এই কথাটা
ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হকের খুবই, আপনারা আনিসুল হককে যারা চিনেন, অত্যন্ত প্রোডাক্টিভ একজন পার্সন এবং একজন পাবলিক ইনফ্লুয়েন্সার একজন পার্সন। খুবই ব্যক্তিগতভাবে তাকে আমার খুব ভালো লাগে, তার কিছু উক্তি। তার মানে দেখেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। তাহলে আপনি যেটা স্বপ্ন দেখেন, আপনি যেটা বিলিভ করেন, আপনি সেটা কিন্তু অ্যাচিভও করতে পারবেন। এবং সেটাকে আপনাকে একদম ভিতর থেকে একটা এক্সট্রিম পর্যায়ের বিলিভ আপনার ভিতরে ডেভেলপ করতে হবে যে না, আমি এটাকে অ্যাচিভ করতে পারবো এবং এটাকে অ্যাচিভ করার সক্ষমতা আমি রাখি। তাহলে আপনি যদি এইভাবে শেয়ারিং কেয়ারিং মেন্টালিটি ডেভেলপ করতে পারেন, তাহলে আপনার রেজাল্ট কেন আসবে না? এরপরে কি? উইন উইন রিলেশনশিপ। এখানে উইন উইন রিলেশনশিপ, যে তুমিও জিতবে আমিও জিতবো। এখানে কেউ কারো ঘাড়ের উপরে ভর করে উইন হয় না। এখানে কেউ কাউকে নিচে রেখে কেউ উইন হয় না। এখানে আমিও জিতবো, তুমিও জিতবা। এখানে তোমাকে ইনকাম করিয়ে দিলেই আমার ইনকাম হবে। আমি এখন যে ইনকাম করতেছি, তুমি যদি এখান থেকে ইনকাম, যত দ্রুত ভালো ইনকামে আসবা, তত দ্রুত আমি এখন যে ইনকাম করি তার থেকে আরো বেশি ইনকাম করব। কারণ এখানে আমরা টিম ওয়ার্ক করি। টিম ওয়ার্ককে বলা হয় ড্রিম ওয়ার্ক। টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। সবাই মিলে আমরা একসাথে এখানে উইন হই। এখানে একটা উইন উইন রিলেশনশিপ ডেভেলপ হয়। ভাই, আপনি যখন এইভাবে করে আপনার পোস্টপেডকে ডেলিভারি দিবেন, তাহলে আমার মনে হয় না আপনার পোস্টপেড আর এক্সকিউজ দিবে। যারা সত্যিকার অর্থে কিছু করতে চায়, তাহলে আপনি যদি শুধু বলেন ভাই তুমি জয়েন করো, ভাই তুমি আসো না কেন, তাহলে সে তো বলবে যে ভাই আমি তো আসবোই, আগে দেখি তুমি কত দূর যাও, তাহলে তোমার যাওয়া দেখে ওই যাওয়ার উপরে ডিপেন্ড করে তখনই আমি আসব। আর যদি আপনি এইভাবে কোয়ালিটিফুল কথা বলেন, তখন দেখবেন সে আপনার সাথে ডিসিশন মেকিং করবে যে না, আমি ওই ভাই, আমি ওই আপুর সাথে থাকলে আমার জীবন পরিবর্তন হবে। কারণ তিনি একজন প্রোডাক্টিভ পার্সন, তিনি একজন স্বপ্নবাজ মানুষ। তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন বাস্তবায়ন করা নিয়ে কাজ করেন এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য ইনিশিয়েটিভ প্ল্যান ডেভেলপ করেন। কারণ পৃথিবী অলওয়েজ পারফরমেন্সদের মূল্যায়ন করে। ডিয়ার অডিয়েন্স, পৃথিবী পারফর্মারদের মূল্যায়ন করে, পৃথিবী কখনো অডিয়েন্সদের মূল্যায়ন করে না। আপনি পারফরমেন্স করবেন, আপনার ভ্যালু আছে। আপনি পারফরমেন্স করতে পারবেন না, আপনাকে গ্যালারিতে দর্শক সারিতে বসে অন্যের পারফরমেন্স দেখবেন আর আপনি হাতে তালি দিবেন। আর ফেসবুকে নিউজ ফিডে শেয়ার দিবেন, রাতে বসে ইনস্ট্যান্ট মোটিভেট হয়ে আই উইশ আমিও একদিন আমার ওয়াইফকে নিয়ে কোথায় যাব, বালিতে যাব, ব্যাংককে যাব, মালদ্বীপে যাব। আই উইশ আমিও একদিন আমার ফ্যামিলি নিয়ে আমার ধর্মীয় যে তীর্থস্থান, যে ধর্মীয় যে জায়গাটা আছে, ওই জায়গাটায় আমি যাব। এটা আই উইশ। কিসে? ভার্চুয়ালি। আর যারা এটাকে রিয়েলি বিলিভ করে এবং এটাকে অ্যাচিভ করা নিয়ে কাজ করে, তারা আই উইশ দিয়ে শেয়ার দেয় না ভাই। এই জন্য স্যার এপিজে আব্দুল কামালের একটা কথা আছে, স্বপ্ন জানা যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন যেটা, যেটার যন্ত্রণা তোমাকে ঘুমাতে দেয় না, যেটার পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তোমাকে পাগলের মতো ছুটাবে, পাগলের মতো করবে। তোমার ফ্যামিলি, তোমার বন্ধু বান্ধব সকল কিছু এক পাশে থাকবে, কিন্তু তোমার স্বপ্নটাকে টাচ করার জন্য তুমি পাগলের মতো ছুটবা। তোমাকে মানুষ বলবে পাগল। আর যখন মানুষ তোমাকে পাগল বলবে, তখনই তুমি মনে করবা যে সাকসেসের একটা ধাপ তুমি এগিয়ে গিয়েছো। মাই ডিয়ার অডিয়েন্স, এটাই বাস্তব। এটা আমার কথা না, এটা পৃথিবীর অনেক গ্রিক দার্শনিক সাকসেসফুল ব্যক্তিদের কথা। আসেন, এরপরে কি? আসেন আমরা কিছু প্রবলেম প্রবলেম ফাইন্ড আউট করি এবং এটা সলিউশন বের করি। আমাদের কাছে যে প্রবলেমগুলি আছে, এই প্রবলেমগুলোকে আমরা উইথ রিয়েলিটি, বাস্তবতার সাথে রিলেট করতে হবে। পৃথিবীতে প্রত্যেকটা সমস্যার এক কিন্তু সমাধান আছে। দেখেন, সমাধান না থাকলে কখনো পৃথিবীতে সমস্যা তৈরি হইতো না, এটা বাস্তবতা। আর যেই সমস্যা আপনার জীবনে আসবে, আপনাকে মনে রাখতে হবে ওই সমস্যা যদি আপনাকে মৃত্যু না দিয়ে যায়, তাহলে ওই সমস্যা আপনাকে বরঞ্চ স্ট্রং করে দেওয়ার জন্য এসেছে। ওটাকে আপনি আলিঙ্গন করতে শিখেন, ওটার সাথে আপনি একটা মিলবন্ধন তৈরি করেন এবং ওটাকে সলিউশনটা এই ফর্মুলায় করেন। কিভাবে? বাস্তবতার সাথে রিলেট করেন, লজিক্যালি চিন্তা করেন,
আপনার যে প্রবলেমগুলো, এটাকে আপনি লজিক্যালি চিন্তা করেন। এটাকে লজিক্যালি চিন্তা করার কিছু ট্যাকটিক্স আছে, আসেন আমি কিছু, সবাই একটু স্লাইডে মনোযোগী হবেন। ধরেন আপনি এইভাবে করবেন, এটা আমি খাতা দিয়ে দেখাই যেটা আমি নর্মালি করি। ধরেন আপনার এই সমস্যাটা এইটা আপনার এই সমস্যা। এখন আপনি এই সমস্যাটার সলিউশনটা ব্রেইনে ভাববেন, বসে বসে ভাববেন, আমার এই যে সমস্যাটা, এই সমস্যাটাকে আমি কোন লজিকে সমাধান করতে পারি। তখন দেখবেন আপনার ব্রেন অসংখ্য লজিক দিচ্ছে, এবং ওই লজিক থেকে যে লজিকটা আপনার কাছে মনে হবে যে না, এই লজিকটা নিয়ে যদি আমি কাজ করি এই সমস্যাটা সমাধান অনেক বেশি দ্রুত করতে পারবো, তখন আপনি ওই লজিকটাকে আপনি ইমপ্লিমেন্ট করবেন। এরপরে কি, ইনফরমেশন। আপনার কাছে যে সমস্যাটা আসবে, ওইটাকে আপনার ভিতরে যখন ইনফরমেশন থাকবে, তখন আপনি ওইটাকে রিলেট করবেন কিভাবে, যে সমস্যা তো মানুষের জীবনেই আসে, আর মানুষই তো সমস্যার সমাধান করে, তাই না? তাহলে আমিও তো মানুষ। এই পৃথিবীতে যা কিছু ঘটেছে, সকল কিছু তিনবার ঘটেছে। সকল কিছু এই পৃথিবীতে দেখেন, এই যে পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয়েছে, এই যত আবিষ্কার কিন্তু তিনবার আবিষ্কার হয়েছে। এই যে মোবাইলটা আবিষ্কার হওয়ার আগে তিনবার আবিষ্কার হয়েছে বাস্তবতায় আসার আগে। কিভাবে? প্রথম এই মোবাইলটা যিনি আবিষ্কার করেছেন তার ব্রেইনে আবিষ্কার হয়েছে আগে, তার ব্রেইনে আগে তিনি কি তার ব্রেইনে আগে এটাকে ডেভেলপ করেছেন। এরপরে কি, তিনি পেপার ওয়ার্কে ডেভেলপ করেছেন। ওই যেই কথাটা আপনাকে বললাম যে সমস্যাকে আপনি পেপার ওয়ার্ক করে ফেলেন, পেপার ওয়ার্কে সে ডেভেলপ করেছে মোবাইলটা সাইজটা এইভাবে দিতে হবে, এইভাবে ক্যামেরা দিতে হবে, এই যে দেখেন এইভাবে ক্যামেরা দিতে হবে, এইখানে দুইটা ফ্ল্যাশ লাইট দিতে হবে, আরো এক্সেট্রা যেই সকল জিনিসগুলি আছে, এই জিনিসগুলি দিয়ে সে আগে কি পেপার ওয়ার্ক করেছে। এরপরে সে বাস্তবতায় রূপ নিয়েছে। তাহলে একইভাবে আপনার ভিতরে যখন ইনফরমেশন থাকবে, সমস্যাটাকে আপনি এইভাবেই কিন্তু রিলেট করতে পারবেন। এরপরে কি, এক্সাম্পল। আপনি এক্সাম্পল যখন আপনার এই যে পেপার ওয়ার্ক করবেন, তখন আপনি কিন্তু এক্সাম্পল, আমাদের ব্রেন যথেষ্ট এক্সাম্পল পছন্দ করে, জানেন? আমাদের ব্রেন যথেষ্ট এক্সাম্পল পছন্দ করে। যখন আপনি, সরি, যখন আপনি আপনার ব্রেনকে এক্সাম্পল দিবেন, আপনার ব্রেন যথেষ্ট এক্সাম্পল হচ্ছে, আমাদের ব্রেন যথেষ্ট এক্সাম্পলটাকে পছন্দ করে। তাহলে এখন আপনার লাইফে সমস্যা আসলো, ফর এক্সাম্পল, এখন আপনি চিন্তা করলেন যে আচ্ছা, আজকে পৃথিবীতে তো এমন একজন ব্যক্তি আছে যিনি জন্মের পরে কোনো পা নিয়ে জন্মগ্রহণ করেনি, তার শুধু দুইটা হাত এবং শুধু আহ, মুখ চোখ নিয়ে সে জন্মগ্রহণ করেছে। তিনি আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাঁচজন মোটিভেশনাল স্পিকারের মধ্যে একজন মোটিভেশনাল স্পিকার, যিনি জন্মের পরে তার মা চিন্তা করেছে যে আমার সন্তানকে আমি যদি নর্দমায় ফেলে দিয়ে আসতে পারতাম, ফেলে দিতে গেছেও কিন্তু পারেনি। তাহলে সে যদি বলতে পারেন, একটু চ্যাট অপশনে লিখেন তো তার নামটা, দেখি তো কেউ বলতে পারেন কিনা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ টপ 5 মোটিভেশনাল স্পিকারদের মধ্যে অন্যতম একজন মোটিভেশনাল স্পিকার, যার অসংখ্য ভিডিও ইউটিউবে আছে, যার কোনো এই এতটুকু নিচের সাইড নাই, শুধু মাজা পর্যন্ত হাত, দুইটা হাত আর চোখ, চেহারার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সে কিন্তু তার জ্ঞানটাকে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেয়। তাহলে এই যে এখন আপনি আপনার ব্রেইনে এই এক্সাম্পলটা দিলেন যে আজকে তিনি যদি পারে, তাহলে আমি কেন পারবো না। আপনি আপনার ব্রেনকে এই এক্সাম্পল দিলেন, আজকে ফুটপাতে বড় হয়ে, আজকে বস্তিতে বড় হয়ে, আজকে পৃথিবীর মধ্যে টপ বিলিনিয়ারদের মধ্যে অন্যতম একজন বিলিনিয়ার যদি হতে পারে, যাকে গর্ভ অবস্থায় যার মা মদ্যপান করে ধ্বংস করে দিতে চেয়েছিল, সেই ব্যক্তি যদি আজকে ফুটবল জগতের আইডল হতে পারে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো,
তাহলে সে যদি পারে তাহলে আমি কেন পারবো না? তাহলে আপনি যখন এই আপনার এই প্রবলেম আসলে যখন এই তথ্য, যুক্তি, উদাহরণ এবং কি বাস্তবতার সাথে এই ফরম্যাটে আপনি সমস্যাটাকে সলিউশন করবেন, তখন কিন্তু দেখবেন আপনার সমস্যার সমাধান বের হয়ে গিয়েছে। মাই ডিয়ার অডিয়েন্স, সমস্যা যেখানে আছে সমাধান কিন্তু ঠিক সেখানেই আছে। তো আসেন এরপরে কি কমন প্রবলেম দেখেন। আমরা কাজ করতে গিয়ে কিছু কমন প্রবলেম ফেস করি, এই প্রবলেমগুলো আপনারা সবাই ফেস করেন। কি? মানি প্রবলেম, আমার কাছে টাকা নাই, আমার ফ্যামিলি রাজি হয় না, আমার কাছে সময় নাই, আমি লোক পাবো কোথায়? বাংলাদেশে 18 কোটি মানুষ, যদি লোক শেষ হয়ে যায় আমি কোথায় লোক পাবো? এই কথা শোনেন না আপনারা? বলেন ভাই, আমি তো 5 বছর ধরে এই কথা শুনতে আসছি। তাহলে দেখেন, আপনাকে বুঝতে হবে টাকা নাই তার মানে এটা টাকা নাই মানে টাকা আসলে তার কাছে টাকা নাই সেটা একটা ফলস এক্সকিউজ। তার কাছে টাকা নাই সেটা সে আপনার কাছে কি মিথ্যা বলতেছে। টাকা পৃথিবীতে কারো কাছেই থাকে না ভাই। টাকা মানুষ যখন তার প্রয়োজনের জায়গা ক্লিয়ার হয় তখন টাকা অটোমেটিক ম্যানেজ হয়। তাহলে এখন টাকা নাই তার মানে আপনাকে বুঝতে হবে সে ফরএভার সম্পর্কে ক্লিয়ার না। তাকে কি ওই যে মার্কেটিং প্ল্যান, তাকে ক্যারিয়ার বোঝাতে হবে। আমার ফ্যামিলি মানতেছে না ভাই, আমরা ফ্যামিলির অবর্তমানে কি ইউনিভার্সিটি লাইফে বিড়ি খাইতে পারি, ফ্যামিলির অবর্তমানে ইউনিভার্সিটি লাইফে আমরা প্রেম করতে পারি, ফ্যামিলির অবর্তমানে আমি একটা ক্যারিয়ার করতে পারবো না? কি কথা! হ্যাঁ, কি কথা ভাই, আমার ফ্যামিলি তো রাজি হচ্ছে না। আমরা অনেকেই বলি আমার বাবা তো রাজি হচ্ছে না, আমি হ্যাঁ কিভাবে করব বলেন, আমার মাও তো রাজি হচ্ছে না, এটা কি আমার দ্বারা সম্ভব? কিন্তু আমি এইটা এখানে বলি, আমি বন্ধুদের সাথে গিয়ে বিড়িতে একটা টান দেই, আমার আমি আমার বাবুকে গিয়ে বলি বাবু তুমি কি খাইছো? কিন্তু আপনি একটাবার চিন্তা করেন, আপনার বাবা মা কি বলে যে বাবা তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তোমার এখন বিড়ি খাওয়ার সময় হয়েছে, তুমি এই যে বিড়ি এইভাবে টান দিতে হয়? তো আপনার বাবা মা কি বলে বাবা তুমি এখন ইউনিভার্সিটিতে পড়ো, তোমার এখন একটা গার্লফ্রেন্ড প্রয়োজন, তোমার জীবনে এখন একটা নারী প্রয়োজন, তুমি একটা গার্লফ্রেন্ড জোগাড় করো? তাহলে এইটা যেহেতু আমাদের বাবা মার অবর্তমানে আমরা অসংখ্য খারাপ কাজ করতে পারি মাই ডিয়ার অডিয়েন্স, তাহলে কেন আমরা একটা ক্যারিয়ার বাবা মার অবর্তমানে করতে পারবো না বলেন? কেন পারবো না? আমার কোশ্চেন হচ্ছে কেন পারবো না? ডেফিনেটলি পারবো। তাহলে আজকে আমি যদি ভালো আজকে আমি ফ্যামিলির অবর্তমানে যদি একটা ভালো কাজ করি, সেটার অ্যাডভান্টেজ তো আমার ফ্যামিলিই নিবে, তাই না? ডেফিনেটলি ফ্যামিলি নেবে। তার মানে আপনাকে বুঝতে হবে যে ফ্যামিলি মানে না এই এক্সকিউজ মানে কি সে তার ব্রেন এখনো বোঝে নাই, তার ব্রেনকে বোঝাতে হবে আপনাকে। এবং সেটার জন্য কি আপনাকে তাকে ওই যে তথ্য, যুক্তি, উদাহরণ, বাস্তবতার সাথে রিলেট করাতে হবে। এটাই বাস্তবতা। এরপরে কি অনেকেই বলে ভাই আমার কাছে তো সময় নেই, তখন তাকে বলবেন ভাই দিনের মধ্যে কত ঘন্টা? 24 ঘন্টা। তোমার কাছে, আমার কাছে, একজন ফকিরের কাছেও 24 ঘন্টা, বিল গেটসের হাতেও কিন্তু 24 ঘন্টা। এখন কোশ্চেন হচ্ছে কি তার সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করে। তাহলে তখন আপনি তার সময়টাকে ভাগ করে দিবেন। তাহলে এই যে 24 ঘন্টায় এত থেকে এত ঘন্টা তোমার খাওয়া, ঘুম, এরপরে তোমার রিলেশন কেন্দ্রিক কাজকর্ম, এরপরে তোমার একাডেমিক কাজকর্ম, এরপরে দেখবেন যে দিনের মধ্যে 5 থেকে 6 ঘন্টা একটা ব্যক্তি শুধু কি নিউজ ফিড স্ক্রল করে আনপ্রোডাক্টিভ সময় কাটিয়ে ওই যে আই উইশ এই স্বপ্ন দেখে। তাহলে আচ্ছা, কোহোস্ট যিনি আছেন একটু খেয়াল রাখবেন। তো যেটা বলতেছিলাম যে দেখেন আপনি তাহলে দিনের মধ্যে এত ঘন্টা আপনার সময়, তার মানে আপনার এই সময়টাকে যখন আপনি তাকে ভাগ করে দিবেন 24 ঘন্টাকে, তখন সে ব্যক্তি কিন্তু ডিসিশন নেবে। এরপরে বলে যে আমার কাছে ভাই আমি লোক কই পাবো? তখন তাকে জিজ্ঞেস করবেন যারা স্টুডেন্ট, ভাই তোমার সহপাঠী কে? পশু পাখি নাকি গরু ছাগল? যে চাকরিজীবী তাকে জিজ্ঞেস করবেন তুমি অফিস করো কার সাথে? লম্বা লম্বা হাতি, লম্বা লম্বা দাঁত, ডাইনোসরের সাথে? যে হাউস ওয়াইফ তাকে জিজ্ঞেস করবেন যে তুমি তোমার সংসারের ব্যক্তিদের কারা? মানুষ নাকি গ্রহ, অন্য গ্রহের প্রাণী? তাহলে পৃথিবীতে মানুষ ব্যতীত যেহেতু কোনো কাজ হয় না, তাহলে ফরএভার বিজনেস কিভাবে আপনারা চিন্তা করেন মানুষ বেচতে হবে? ভাই ফরএভার ফরএভার ব্রেড টিচল তো ছাগলের জন্য বানায় নাই, তাই না? ছাগলকে তো আমি গিয়ে দাঁত ব্রাশ করাবো না, ছাগলের দাঁতের
সুস্থতা, ফ্লুরাইড মুক্ত টুথজেল দিয়ে ছাগল গরুর দাঁত ব্রাশ করাইতে হবে। এইটার কাউন্সিলিং, এইটার ইনফরমেশন, এইটার ট্রেনিং, মিছিল মিটিং তো আমরা আমরা শিখতেছি না, শিখতেছি। তাহলে আজকে ইউনিলিভারের প্রোডাক্ট যেভাবে মানুষের জন্য তৈরি, আজকে কেএফসির প্রোডাক্ট যেভাবে মানুষের জন্য তৈরি, একইভাবে আজকে ফরএভারের প্রোডাক্টও মানুষের জন্যই তৈরি। তাহলে আপনাকে বুঝতে হবে মার্কেটিং পলিসি, আপনাকে বুঝতে হবে স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি। কোন কোম্পানি কোন স্ট্র্যাটেজিতে তার প্রোডাক্টটাকে কাস্টমারদের হাতে হাতে পৌঁছে দেয়। কেউ নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে তার কাস্টমারদের হাতে প্রোডাক্ট পৌঁছে দেয়, কেউ ট্র্যাডিশনাল সিস্টেমে তার কাস্টমারদের হাতে প্রোডাক্ট পৌঁছে দেয়। তাহলে আপনি কোন সিস্টেমটাকে চুজ করবেন? আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটাকে চুজ করবেন তখন আপনি একজন ওনার হবেন। আপনি যখন ট্র্যাডিশনাল সিস্টেমটাকে চুজ করবেন আপনি তখন একজন এমপ্লয়ি হবেন। মাই ডিয়ার অডিয়েন্স, আপনাকে বুঝতে হবে আপনি এখানে কি করতে আসছেন। তাহলে লোক নাই, মানি প্রবলেম, সময় নাই, ফ্যামিলি, এই সমস্যাগুলোর কথা যারা বলবে বুঝবেন সে বুঝে নাই। তাহলে তাদেরকে কিভাবে রিলেট করতে হবে, এটা কি সবাই বুঝতেছি? এটা কি বুঝছি সবাই? আশা করি সবাই ভালোভাবে বুঝছি। তো আসেন, এরপরে কি কোয়ালিটি ফলো আপ। কোয়ালিটি ফলো আপের হেল্পিং টেন্ডেন্সি, আপনার ভিতরে একটা হেল্পিং টেন্ডেন্সি ডেভেলপ হতে হবে। এবং টাইমিংটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি ফলো আপের ক্ষেত্রে। দেখেন টাইমিং কি জিনিস। এখন ধরেন আপনি ফর এক্সাম্পল আপনি ইনভাইটেশন দিলেন একজন, ধরেন গেমারকে। এখন সে এইভাবে গেমিং করে, এখন আপনি তাকে ফোন দিলেন, সে বললো মার 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 মার। এখন আপনি কানে শুনলেন মার 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 মার। এখন আপনি যদি তাকে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চিন্তা করলা, সালাম দান, তাহলে তো সে বলবে যে মার 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 মার, তাই না? এখন আপনি একজন, হ্যাঁ আপনি একজন ইনভাইটেশন দিলেন, এই জন্য আপনার একটা ওই হুমায়ুন আহমেদের একটা কথা আছে, বেকার ছেলেপান সবচেয়ে ভালো প্রেমিক হতে পারে, তারা কখনো ভালো হাজবেন্ড হতে পারে না। এর কারণ কি জানেন? কারণ বেকারদের হাতে প্রচুর টাইম। পৃথিবীতে সব থেকে ব্যস্ত মানুষ কারা? যারা বেকার। তাহলে এখন আপনি একজন প্রেমিক পুরুষের কাছে আপনি তাকে কি, সে ইনভাইটেশন দিলেন, সে তো ওই কাব্য লিখতেছে তার প্রেমিকাকে নিয়ে। তাহলে এখন আপনি যদি তাকে বুঝাইতে যান যে ভাই তুমি কি করলা, সে তো আপনাকে কাব্যের ভাষায় অ্যান্সার দিবে। তাহলে টাইমিংটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে রাইট টাইমিং এ ফলো আপ দিতে হবে। টাইমিংটা যখন মিলবে তখন দেখবেন আপনার রাইট রেজাল্ট আপনি বয়ে নিয়ে আসতে পারতেছেন। এবং এইটার একটা টেকনিক বলি, টাইমিংটা হচ্ছে যেমন আপনি রাতের বেলা, রাতের বেলা ম্যাক্সিমাম গেস্টদেরকে ফোন দিবেন, পোস্টপেডদেরকে। কেন? কারণ মানুষ হতাশ বেশি রাতেই হয়, এটা সাইকোলজিক্যাল ভাবে প্রমাণিত। কারণ ওই যখন নিউজ পেডে ভিডিও দেখে সারাদিন কাজকর্ম করে এসে, তখন যখন সাকসেসফুল পার্সনদের ভিডিও দেখে তখন ইনস্ট্যান্ট একটা হরমোন রিলিজ হয় ব্রেইনে। ওই হরমোনটা থেকে তার ভিতরে একটা কিছু করার বা কিছুর প্রতি একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। আর ওই টাইমিং এ যখন আপনি এই অপরচুনিটির ফলোটা দিতে পারবেন তখনই দেখবেন ওইটা ভালোভাবে খাইছে। তাহলে এইটা, এবং এইখানে আরেকটা জিনিস কি, এগেইন অ্যান্ড এগেইন, এগেইন অ্যান্ড এগেইন। যেমন আমরা একবার দুইবার তিনবার পাঁচবার ফোন দিয়ে আমরা হতাশ হয়ে যাই। হতাশ হয়েও না বন্ধু, মির্জা গালিব বলেছে না, হতাশ হওয়া যাবে না। এখানে আপনাকে অ্যাগেইন অ্যান্ড এগেইন, অ্যাগেইন অ্যান্ড এগেইন বারবার রিপিটেডলি ফলো আপ করতে হবে। বলা যেতে পারে আজকে আপনি যেই ব্যক্তিটাকে ফলো আপ করতেছেন সেটা আগামী দিনের একটা আব্দুল্লাহ মাহাদি, সেটা আগামী দিনের একটা অনুপ তৈরি হবে, একটা জয় রয় তৈরি হবে, একটা ঝিলাম মজুমদার তৈরি হবে। তাহলে এইটা যখন আপনি ফিল করবেন, তাহলে যেইটা যখন আপনি ফিল করবেন তখন আপনি তাকে এগেইন এন্ড এগেইন ফলো আপ দিবেন, আপনার ভিতরে ক্লান্তি আসবে না। কারণ আপনি তো ওই যে গোল্ড পাবেন ফলো আপ দিলে, শুরুতে দেখাইলাম না, আপনি ফলো আপ এগেইন এন্ড এগেইন কেন করবেন? গোল্ড, আপনাকে গোল্ড আসতেছে। এবং কি প্র্যাকটিক্যাল, ট্রান্সপারেন্ট অ্যান্ড রিয়েলিস্টিক। আপনি খুব প্র্যাকটিক্যাল, খুব, এখানে কোনো আনরিয়েলিস্টিক এবং অস্বচ্ছ কথা বলা যাবে না, স্বচ্ছতার সাথে কথা বলতে হবে। এবং বি প্র্যাকটিক্যাল, তার সাথে কোনো মিথ্যার হবে না। আমরা অনেকে মিথ্যা কথা বলি, কিন্তু মনে রাখবেন মিথ্যা কথা বলে কখনো একটা বিজনেস ডেভেলপ করা যায় না, একটা লং টাইম ভিশন ডেভেলপ করা যায় না। মিথ্যা থেকে কোনো কিছুই ভাই সাস্টেন আসে না, সাস্টেন হয় না।
তাহলে আপনি একটা লাইফ চেঞ্জিং প্ল্যাটফর্মে এসেছেন, আপনি একটা গ্লোবাল ক্যারিয়ারকে ডেভেলপ করবেন, সেখানে কেন আপনি মিথ্যার আশ্রয় নেবেন? সেখানে অবশ্যই সততার সাথে আপনাকে ডেভেলপ করতে হবে, মাই ডিয়ার অডিয়েন্স। তো আসেন, এরপরে কি, অলওয়েজ স্টে পজিটিভ। আজকে থেকে নিজের সাথে নিজে একটা কমিটমেন্ট হন যে আই ক্যান ডু ইট। ওই যে ক্যানের টি, আই ক্যান্ট, যে আমি পারবো না, ওই টিটাকে আজকে থেকে লাথি মেরে ফেলে দিতে হবে। লাথি মেরে ফেলে দিতে হবে এখন থেকে, যে আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে, আমি পারার জন্য আসছি। যে কোনো কিছুর বিনিময়ে আমাকে পারতে হবে, আমাকে পারতেই হবে। আমাকে এ থেকে জেড পর্যন্ত প্ল্যান আমার কাছে রেডি আছে। আমার প্ল্যান এতে হবে না, প্ল্যান বিতে হবে, বিতে হবে না সিতে হবে, সিতে হবে না ডিতে হবে, ডিতে হবে না, আমাকে জেড পর্যন্ত ফলো করতে হবে, কিন্তু আমি যেটা চাই সেটা আমাকে অ্যাচিভ করতেই হবে। এটা যখন থেকে এইটা বিলিভ করবেন নিজের ভিতরে, সেটা অ্যাচিভও করতে পারবেন, মাই ডিয়ার অডিয়েন্স। এটা কোনো এটার কোনো বিকল্প নাই। তো আজকে থেকে বলেন, আই ক্যান ডু ইট, আমি পারবো, আমাকে পারতেই হবে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোয়ালিটি ফলো আপের আশা করি সবাই খুব চমৎকার কিছু ট্রেনিং, খুব চমৎকার কিছু ইনফরমেশন পেয়েছেন কোয়ালিটি ফলো আপ। তো এই কোয়ালিটি ফলো আপটা আশা করছি আপনাদের এই মাসের সাকসেস ডেকে সফল করার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। আপনারা একটু লেখেন তো, এই মাসে এখানে আমি বাদে 60 জন ব্যক্তি আছেন, এই 60 জন সময় একটু লেখেন, এই কোয়ালিটি ফলো আপকে কাজে লাগিয়ে আমরা কি আগামী মাসে আমাদের সাকসেস ডেটাকে সফল করতে পারবো? আমরা কি সফল করতে পারবো সাকসেস ডেকে? আমরা কি বুঝাতে পারবো যে আমিও পারি, আমিও খাদের কিনারা থেকে ফিরে আসার মানসিকতা রাখি, আমার ভিতরেও বাউন্স ব্যাক করার ক্যাপাসিটি আছে, আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে ঘুরে দাঁড়ানোর মেন্টালিটি রাখি? ভাই, এজ এ মানুষ হিসাবে যদি আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে ঘুরে দাঁড়াতে না পারি, ব্যর্থতাকে আলিঙ্গন করতে না পারি, ব্যর্থতা থেকে নিজেকে শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে আমার মানুষ হয়ে জন্মগ্রহণ করার ভিতরে মাহাত্ম্য কি আছে বলেন? কারণ মানুষই তো পৃথিবীতে সমস্যার সমাধান করে, তাই না? পশু পাখি তো আর করে না। তাহলে মানুষ যেহেতু হয়েছি, সমস্যা যেহেতু মানুষের কাছেই আসে, সমাধান মানুষই করে। মানে মানুষের মাধ্যমেই সমাধান খুঁজে বের করে এই মাসে সাকসেসফুলি এন্ডিংটা আমাকে করতে হবে। তো মাই ডিয়ার অডিয়েন্স, সবাইকে বলবো, ফলো আপের ট্রেনিংটা অনেক বেশি এনজয় করেছেন যারা মনোযোগী ছিলেন, এবং যারা মনোযোগী ছিলেন না, এবং যাদের টিম মেম্বাররা উপস্থিত ছিল না, এই মেসেজটা তাদের কাছে পৌঁছে দিবেন। এবং বারবার বারবার, হাজারবার, কোটিবার, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সফল হওয়ার জন্য আপনাকে 95% এডুকেশন নিতে হবে, অনলি 5% আপনাকে কি এই যে কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো করতে হবে। তো সামনে যেহেতু আমাদের ঈদ, আগামীকালকে থেকে সবাই আমরা আমাদের যার যেই গ্রামের বাড়ি, অলরেডি অনেকে গ্রামের বাড়িতে চলে গিয়েছি, আবার অনেকে আগামীকালকে, আগামী পরশু দিনের মধ্যে গ্রামের বাড়ি চলে যাব। তো সবাইকে বলবো, এই ঈদটাকে সফল করার জন্য, পাশাপাশি এই মার্চটাকে সফল করার জন্য এই প্রোগ্রামটা আমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, হয়েছে, এটা আমি বিশ্বাস করি। এবং সেই সাথে আমাদের যে সকালবেলা একটা সেশন চলতো, এটা আফটার ঈদ আমরা চালু করব। ঈদের আগে আমাদের আর কোনো সেশন হবে না, এটাই আমাদের শেষ সেশন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করলাম। সবাইকে বলবো, ভাই, অনেক বেশি কাজ করেন, সাকসেস ডেকে সফল করেন। সাকসেস ডে সফল হলে এই বছর সফল হবে, এটা লিখে রাখেন, এটা আমি লিখে দিতে পারি। আপনি যেই স্বপ্ন নিয়ে আসেন, আগামী মাসে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন, আপনি সুপারভাইজার হবেন, যে যার জায়গা থেকে স্বপ্ন দেখছেন, ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করা নিয়ে কাজ করেন, এই বছরটা আপনার সফল হবে। এই লেখাটা আপনি লিখে রাখেন, আজকের সময় এবং টাইম। তো ধন্যবাদ সবাইকে, সকলের বিজনেস ভালো হোক, সবার জন্য শুভকামনা রেখে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।